আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের তৃতীয় চ্যাপ্টারের গতদিনের ক্লাসে যে পর্যন্ত আলোচনা করছিলাম আজকে তার পরবর্তী অংশ নিয়ে ডিসকাস করব। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো পরমাণু এবং আয়নের ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয়। তো যাই হোক, আমি প্রথমে তোমাদের পরমাণুতে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করে দেখাবো, এরপরে আয়নের ক্ষেত্রে। তো আসো আমরা শুরু করি। প্রথমে পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। নিউট্রন সংখ্যা নির্ণয়। তাহলে পরমাণুর ক্ষেত্রে প্রথমে আমরা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করব। নেক্সট আয়নের ক্ষেত্রে। পরমাণুর ক্ষেত্রে আমি তোমাদের গত ক্লাসের শেষের দিকে বলছিলাম যে ধরো এটি একটি অজানা পরমাণু, এটা একটা প্রতীক, তবে মৌলের প্রতীক নয়, একটা প্রতীকী অর্থে, অর্থাৎ এই প্রতীকটা দিয়ে 118টি মৌলকে আমি বোঝাতে যাচ্ছি। তো এইরকম ক্ষেত্রে বাম পাশে নিচ দিকে যে সংখ্যা থাকে এটা, এবং বাম পাশে উপরের দিকে একটা সংখ্যা থাকে এটা, এদের দুজনের একটা নাম আছে। গত ক্লাসে বলছিলাম, তারপরে তোমাদের সুবিধার্থে আরেকবার বলি যে এটাকে আমরা কি বলি? প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা। আর আমরা জানি যেটা প্রোটন সংখ্যা সেটাই হলো পারমাণবিক সংখ্যা। যেটা প্রোটন সংখ্যা সেটা হলো পারমাণবিক সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যাকে আমরা কি বলতে পারি? পারমাণবিক সংখ্যা বলতে পারি। সংখ্যা। এরপরে বাম পাশে উপরের দিকে যে সংখ্যাটা থাকে সেটাকে বলে ভর সংখ্যা। বাম পাশে উপরের দিকে যে সংখ্যা থাকে সেটাকে কি বলে? ভর সংখ্যা বলে। তাহলে এটাকে বলে ভর সংখ্যা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইটা সম্পর্কে প্রথমে ধারণা নিব যে একটা পরমাণুর বাম পাশে নিচ দিকে যে সংখ্যা থাকে সেটাকে বলা হয় প্রোটন সংখ্যা, আর পরমাণুটার বাম পাশে উপরের দিকে যে সংখ্যা থাকে সেটাকে বলা হয় ভর সংখ্যা। তাহলে নিচেরটা প্রোটন, উপরেরটা ভর। এরকম একটা পরমাণুর ক্ষেত্রে আমরা এক্সাম্পল দিতে পারি। যেমন এক্সাম্পল হিসেবে আমরা প্রথমে তোমাদের বইয়ের 41 নম্বর পেজে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা দিয়ে আমি তোমাদের প্রথমে বোঝানোর চেষ্টা করব। এরপরে 41 পরে তোমাদের বইয়ের 41 পেজের নিচের দিকে যে কাজ দেওয়া আছে সেই কাজটা নিয়ে আমি বুঝাবো। তো প্রথমে আমরা এরকম একটা প্রতীক নেই সোডিয়ামের, এটা অবশ্যই জানো। সোডিয়ামে এখানে 11 আর এটা 23। যাই হোক, এরকম একটা প্রতীকে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা বের করব। প্রথমে হলো প্রোটন সংখ্যা। প্রথমে কি নির্ণয় করব? প্রোটন সংখ্যা। এরপরে হলো ইলেকট্রন, নেক্সটে নিউট্রন, এরপর হলো নিউট্রন সংখ্যা। তাহলে প্রথমে এই পরমাণুটার প্রোটন সংখ্যা বের করব। তাহলে সোডিয়ামের প্রোটন সংখ্যা কোথায় আছে? এটা যদি একটা, এই যে উপরের প্রতীকটার সাথে একে তুলনা করো, উপরের প্রতীকে আমি বলছি বাম পাশে নিচ দিকে। মনে রাখার জন্য আমরা এটা মনে রাখবো যে পায়ের কাছে। তাহলে পায়ের কাছে যে সংখ্যা থাকবে সেটা হবে প্রোটন সংখ্যা। পরমাণুর পায়ের কাছে এটা মনে রাখার জন্য যে সংখ্যা থাকবে সেটা হলো প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা পায়ের কাছে কত আছে? 11। তাহলে প্রোটন সংখ্যা হবে 11। ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করব? ইলেকট্রন সংখ্যা বের করার জন্য আমি একটা লাইন মুখস্থ করতে বলছিলাম এবং লেখাইছিলাম গত ক্লাসে যে একটি পরমাণুর প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা সমান থাকে। একটি পরমাণুর প্রোটন সংখ্যা, কার ক্ষেত্রে বলছি? পরমাণুর ক্ষেত্রে। তাহলে পরমাণুর প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা সমান। যেহেতু প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান, তাই প্রোটন সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যা হবে তত। আশা করি বুঝছো। এরপরে আমরা নিউট্রন সংখ্যা বের করব। নিউট্রন সংখ্যা কিভাবে বের করব?
আমি বলছি যে নিউট্রন সংখ্যার একটা সূত্র তোমাদের শিখাইছিলাম যে ভর সংখ্যা ইজ ইকুয়াল টু প্রোটন প্লাস নিউট্রন। সেখান থেকে আমি তোমাদের নিউট্রন সংখ্যা বের করার জন্য শিখাইছিলাম যে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটাকে মাইনাস করতে হবে, ভর সংখ্যা থেকে প্রোটনটাকে মাইনাস করতে হবে। ভাইয়া যদি সূত্র মনে না থাকে তাহলে কি করব, সহজ উপায় হলো এই পরমাণুর মাথার কাছে যে সংখ্যা আছে সেটা আগে লিখি। এর মাথার কাছে কত আছে 23 লিখলাম, এর পায়ের কাছে কত আছে সেটা পরে লিখবো 11, এরপর এখানে মাইনাস দিব, তাহলে মাইনাস করলে কত হচ্ছে 12। ক্লিয়ার? তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে আমরা সহজেই একটা মৌলের প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, ভর সংখ্যা এগুলো বের করতে পারবো। এটা বের করা সহজ বা ইজি, কিন্তু কথা হলো আয়নের ক্ষেত্রে যেটা আছে সেইখানে আমরা ভুল করে থাকি। এবং আয়নের ক্ষেত্রে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন বের করার জন্য তোমাদের বইয়ে কোনো কিছু বলা নেই, বাট পরীক্ষায় এই আয়নের ক্ষেত্রে বিষয়গুলো থেকে কোশ্চেন আসে, এই জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ পরমাণুটার চেয়ে। তাহলে এখান থেকে আমরা আরেকটা লিখতে পারি যে ভর সংখ্যা ইজ ইকুয়াল টু, ভর সংখ্যা কত, ওর মাথার কাছে যে সংখ্যা থাকবে সেটা হবে ভর সংখ্যা। তাহলে আমরা পরমাণুর ক্ষেত্রে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন সংখ্যা শিখলাম। এরপরে আমরা আয়নের ক্ষেত্রে শিখব। তাহলে তোমাদের এখান থেকে একটা হোমওয়ার্ক দিই, যেমন তোমরা অ্যালুমিনিয়াম এটা করবা, অ্যালুমিনিয়াম এর প্রোটন, ইলেকট্রন, নিউট্রন সংখ্যা হিসাব করো, প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা হিসাব করো, এটা হিসাব করবা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তাহলে ভাইয়া আমরা এখন এখান থেকে পরমাণুর ক্ষেত্রে যেটা শিখলাম সেটা বের করাটা একটু সহজ, তবে আয়নের ক্ষেত্রে যেটা আছে এই আয়নের ক্ষেত্রে এটা বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য পুরো মনোযোগটাই আয়নের ক্ষেত্রে দিতে হবে। আশা করি তোমরা এখানে আয়নের ক্ষেত্রে ক্লাসটা করলে 100% বুঝতে পারবে। তাহলে আমরা এখন আয়নের ক্ষেত্রে বের করব ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। তাহলে দেখো আয়নের ক্ষেত্রেও আমি একটা প্রতীক দিয়ে বোঝাবো। এখন মেইন কথা হলো আয়ন কত প্রকার। আয়ন সাধারণত দু প্রকার, আয়ন দু প্রকার, একটা হলো ক্যাটায়ন, আগে আয়নের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, ক্যাটায়ন, আর একটা হলো অ্যানায়ন। আচ্ছা ভাইয়া ক্যাটায়ন কখন হয় এবং অ্যানায়ন কখন হয়? দেখো ক্যাটায়ন হলো ধনাত্মক চার্জ যুক্ত, ধনাত্মক চার্জ যুক্ত আয়ন। ক্যাটায়ন হলো ধনাত্মক চার্জ যুক্ত একটা আয়ন, আর অ্যানায়ন হলো ঋণাত্মক চার্জ যুক্ত একটা আয়ন, ঋণাত্মক চার্জ যুক্ত একটা আয়ন। তাহলে ক্যাটায়ন হলো ধনাত্মক চার্জ যুক্ত আর অ্যানায়ন হলো ঋণাত্মক চার্জ যুক্ত। তো ভাইয়া এখানে একটা জিনিস বলি যে ভাইয়া আমরা তো নতুন এই ক্লাসে বা এই লেভেলে, তো এখন এগুলো আমরা আয়ন তো বুঝতেছি না। আচ্ছা আয়ন কখন হয়? আয়ন হয় পরমাণু থেকে, একটা মৌল থেকে আয়ন তৈরি হয়। আয়ন কত প্রকার হতে পারে? দুই প্রকার হতে পারে, ধনাত্মক আয়ন, একটা হলো ঋণাত্মক আয়ন। তো ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়নের মধ্যে আয়ন কেন ধনাত্মক হয় আর কেন ঋণাত্মক হয় সেটা একটু বুঝাই। দেখো ক্যাটায়ন হয় আসলে ধাতু, মৌলের ক্ষেত্রে যত ধাতু আছে তাদের ক্যাটায়ন হয়, কেননা ধাতুরা ইলেকট্রন ত্যাগ করে, ধাতুরা ইলেকট্রন ত্যাগ করে, আর অধাতুরা ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে।
একটু বোঝার চেষ্টা করো। অধাতু ইলেকট্রন গ্রহণ করে, আর ধাতু ইলেকট্রন ত্যাগ করে মানে ছেড়ে দেয়। তাহলেই কেবল ধাতুর ক্ষেত্রে ধনাত্মক আয়ন তৈরি হবে আর অধাতুর ক্ষেত্রে ঋণাত্মক আয়ন তৈরি হবে। যে ইলেকট্রন ত্যাগ করবে তার ক্ষেত্রে সবসময় পজিটিভ চার্জ, আর যে ইলেকট্রন গ্রহণ করবে তার ক্ষেত্রে সবসময় নেগেটিভ চার্জ হবে। যেমন দেখো, সোডিয়াম যদি ইলেকট্রন ত্যাগ করে, ত্যাগ মানে কি মাইনাস, ছেড়ে দেওয়া, ইলেকট্রন ছেড়ে দিল একটা, তাহলে সোডিয়ামের মাথায় অর্থাৎ ডান পাশে ওর মাথায় কোন চিহ্ন আসবে? যেহেতু ধাতু ইলেকট্রন মানে ত্যাগ করে বা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে ধাতুর ক্ষেত্রে যে চিহ্ন আসবে সেটা হবে প্লাস চিহ্ন। এই প্লাস চিহ্ন যুক্ত মৌলটাকেই আয়ন বলা হয়। প্লাস চিহ্ন যুক্ত মৌলটাকে কি বলা হয়? আয়ন বলা হয়। কেমন আয়ন? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ আয়ন। আর পজিটিভ আয়নকে আমরা কি বলে থাকি? ক্যাটায়ন বলে থাকি। তাহলে এটা হলো সোডিয়ামের একটা আয়ন, যেটা হলো একটা ক্যাটায়ন। আশা করি এটা বুঝছো। এরপরে অ্যানায়নের ক্ষেত্রে ধরো ক্লোরিন, ওই একটা ইলেকট্রন গ্রহণ করলে তাহলে ক্লোরিনের মাথায় কি চিহ্ন আসা উচিত? অবশ্যই ভাইয়ারা মাইনাস চিহ্ন আসবে। কেন? কারণ ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক আয়ন হয়, যেটাকে আমরা অ্যানায়ন বলে থাকি। তাহলে অ্যানায়ন গুলো সবসময় মাইনাস চিহ্ন যুক্ত। তাহলে এইটাকে আমরা কি বলবো? অ্যানায়ন। এটা কি বলবো? অ্যানায়ন। ভাইয়া এগুলো কেন শিখতে হবে আগে? যেহেতু ক্যাটায়ন এবং অ্যানায়নের ইলেকট্রন প্রোটন নিউট্রন হিসাব করব, এই কারণে আগে এটা বুঝতে হবে ক্যাটায়ন এবং অ্যানায়ন কি। তাহলে ওই টপিকগুলা মানে ওই জাতের ধরনের কোশ্চেনগুলো সলভ করার সময় সহজে পারবে। তো প্রথমে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে সোডিয়াম আয়ন হয়ে গেল। আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে ক্লোরাইড আয়ন হয়ে গেল। কিন্তু ভাইয়া এখানে চিহ্নের পরিবর্তন আছে। অবশ্যই প্লাস চিহ্নযুক্ত আয়নকে আমরা বলি ক্যাটায়ন, আর মাইনাস চিহ্নযুক্ত আয়নকে বলি অ্যানায়ন। তাহলে আমরা এটা বুঝলাম। এখন আমরা আয়নের ক্ষেত্রে কিভাবে এগুলো হিসাব করতে হয় সেটা শিখব। যেমন আমরা এখানে একটা অজানা পরমাণু ধরে নিলাম, এটা হলো প্রতীকী অর্ধে। এই মোলটা আমি বলতেছি প্রতীকী অর্ধে। প্রতীকী অর্ধে যেখানে এখানে যদি আমরা পি এখানে কিউ দেই, দিলাম, বাট এখানে হবে প্লাস মাইনাস। দেখো ভাইয়া, একটু আগে তোমাদের যেটা দেখাইছিলাম সেখানে কিন্তু জাস্ট পি আর কিউ ছিল, এখানে কি কোনো চার্জ ছিল? চার্জ মানে এই চিহ্ন ছিল, প্লাস মাইনাস ছিল না। কারণ প্লাস মাইনাস না থাকলে তার নাম হয় পরমাণু বা মোল, আর প্লাস মাইনাস থাকলে তার নাম হয়ে যায় আয়ন। তাহলে প্লাস মাইনাস না থাকলে ওর নাম হয় পরমাণু, আর প্লাস মাইনাস থাকলে সে হয়ে যায় আয়ন, তখন আর পরমাণু থাকে না। ক্লিয়ার? তাহলে আমরা এখন আয়নের মধ্যে মানে আয়ন থেকে কিভাবে ইলেকট্রন প্রোটন হিসাব করতে হয় সেটা শিখব। তো এটা ধরো একটা আয়ন, এই আয়নে প্রোটন সংখ্যা প্রথমে বের করব কিভাবে। তাহলে আয়নের প্রোটন সংখ্যা কোনটা হবে বলো দেখি। তাহলে আয়নের ক্ষেত্রে প্রোটন সংখ্যা হবে, মৌলের ক্ষেত্রে একটু আগে যেটা মৌলে দেখাইছিলাম সেটার ক্ষেত্রে যেভাবে প্রোটন সংখ্যা যেটা হয়, আয়নের ক্ষেত্রেও সেই উপায়ে প্রোটন সংখ্যা বের করতে হবে। সেটা কি? যে ওই আয়নটার পায়ের কাছে যে সংখ্যা সেটা হবে তার প্রোটন সংখ্যা। ভাইয়া পায়ের কাছে কেন বলতেছি? মনে রাখার জন্য। এটা হলো প্রোটন সংখ্যা। এরপরে ভর সংখ্যা কত হবে? তাহলে আয়নের ভর সংখ্যা কত হবে? আয়নের ভর সংখ্যা হবে ওর মাথার কাছে যে সংখ্যা সেটা হবে ওর ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা কত? কিউ। এটা বের করা সহজ। এখন মেইন কথা হলো ইলেকট্রন এবং নিউট্রন সংখ্যা বের করাটা। ইলেকট্রন সংখ্যা আর নিউট্রন সংখ্যা বের করা। কি সংখ্যা? ইলেকট্রন সংখ্যা আর নিউট্রন সংখ্যা নির্ণয়। এখানেই হলো কাজ। দেখো এখানে আমাদের প্লাস মাইনাস যে এম আছে, এটা দিয়ে বোঝায় চার্জ সংখ্যা, এটা দিয়ে বোঝায় চার্জ। আর মানে প্লাস মাইনাস দিয়ে বোঝায় চার্জ। আসলে আমি একটু দেখাই, এখানে প্লাস মাইনাস এম, এই চিহ্নগুলা দিয়ে বোঝায় চার্জ, আর এম দিয়ে বোঝায় সংখ্যা। তাহলে প্লাস মাইনাস এম মানে টোটালটা হলো চার্জ সংখ্যা।
তাহলে ইলেকট্রন সংখ্যা আয়নের কিভাবে বের করব, এখানে একটা সূত্র আগে তোমাদের শিখাই, সেটা হলো z মাইনাস প্লাস মাইনাস m। ভাই এগুলো কি, এদের পরিচয় কি? অবশ্যই এটার পরিচয় শিখতে হবে, না হলে তোমরা পারবে না। তাহলে এই z দিয়ে কি বোঝায়? z দিয়ে বোঝায় প্রোটন সংখ্যা, আর এই প্লাস মাইনাস m দিয়ে বোঝায় চার্জ সংখ্যা। প্লাস মাইনাস m দিয়ে এটা দিয়ে বোঝায় পুরোটা দিয়ে চার্জ সংখ্যা। তোমরা আগে সূত্রগুলো লিখো, আর বোঝানোর ক্ষেত্রে যখন আমি एग्जांपल দেব আশা করি তোমরা বুঝতে পারবে। এখন ভাই আমরা নিউট্রন সংখ্যা বের করব। নিউট্রন সংখ্যা বের করার তো একটা সূত্র শিখেছি, মনে আছে তো? যে ভর সংখ্যা থেকে প্রোটনকে বাদ দিতে হবে, অর্থাৎ মাথা থেকে পা এর অংশ বাদ দিতে হবে, তাহলে নিউট্রন পাওয়া যাবে। কিভাবে? তাহলে ভর সংখ্যা থেকে প্রোটন বাদ, ভর সংখ্যা কত? কিউ, প্রোটন কত? পি। তাহলে এই প্রতীকটা নিউট্রন সংখ্যা এভাবে বের করব। এটা সব মৌলের ক্ষেত্রে বা আয়নের ক্ষেত্রেই হবে। শুধুমাত্র পরমাণুর সাথে এই আয়নের ইলেকট্রন সংখ্যার পার্থক্য থাকবে। কেন? কারণ একটা পরমাণুতে ইলেকট্রন ত্যাগ করলে, একটা মোল ইলেকট্রন ছেড়ে দিলে অথবা ইলেকট্রন গ্রহণ করলেই কেবল তার আয়ন তৈরি হয়। তাহলে ছেড়ে দিলে কমে যায়, গ্রহণ করলে ইলেকট্রন বাড়ে। এই কারণে আয়নের ইলেকট্রনটা বের করার সময় এই সূত্র দিয়ে বের করতে হবে। কিন্তু মৌলের বা পরমাণুর ইলেকট্রন ওর প্রোটন সংখ্যাটাই হবে, যেটা একটু আগে বলছিলাম। জাস্ট এতটুকুই পার্থক্য, ঠিক আছে? তাহলে আসো আমরা এটা দিয়ে एग्जांपल করি, তাহলে বুঝতে যাবে। যেমন একটা বোর্ড কোশ্চেন সিলেট বোর্ডে আসছিল, সিলেট বোর্ডের একটা কোশ্চেন, সিলেট বোর্ডের কোশ্চেনটা আসছে ক্যালসিয়ামের ক্ষেত্রে। তাহলে ক্যালসিয়াম এখানে 2 প্লাস আছে, এখানে হলো 20 আর এটা হলো 40। এখন কোশ্চেন হলো প্রোটন, আমি বলতেছি যেটা কোশ্চেন, প্রোটন সংখ্যা মানে যেগুলো আমি বের করতে বললাম, প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো। প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা আমরা নির্ণয় করব। তাহলে ভাইয়া প্রোটন সংখ্যা কত হবে? প্রোটন সংখ্যা হবে এর পায়ের কাছে যে সংখ্যাটা সেইটা। তাহলে এর পায়ের কাছে কত আছে? 20 বা 20, তাহলে 20 হবে প্রোটন সংখ্যা। নিউট্রন সংখ্যা কত হবে? নিউট্রন সংখ্যা হবে মাথা মাইনাস পা। মনে রাখার জন্য এভাবে মনে রাখবো, মাথা মাইনাস পা। মাথায় আছে কত? 40, পায়ে আছে কত? 20, মাইনাস করলে কত হয়? 20। ভাইয়া ইলেকট্রন সংখ্যা বের করতে হবে। ইলেকট্রন সংখ্যা বের করার সময় একটু সাবধান থাকতে হবে, কেননা এটি হলো একটি আয়ন। কি আয়ন? ক্যাটায়ন না অ্যানায়ন? অবশ্যই এটা একটা ক্যাটায়ন, কারণ ক্যাটায়নের ক্ষেত্রে প্লাস চিহ্ন থাকে, অ্যানায়নে মাইনাস চিহ্ন থাকে। তাহলে এটা যদি ক্যাটায়ন হয়, তাহলে আমরা সূত্র শিখলাম z মাইনাস, যেটা অবশ্যই ক্যাপিটাল লেটার, মাইনাস প্লাস মাইনাস m। বা তোমরা পরীক্ষায় বাংলায় লিখতে পারো যে মানে প্রোটন সংখ্যা মাইনাস প্লাস মাইনাস m। তাহলে দেখো এখানে প্লাস মাইনাস m বসানো যাবে না। কেন বসানো যাবে ভাইয়া? আমি এই প্রতীক যখন দেখাইছিলাম সেখানে কোনো সংখ্যা ছিল না, শুধু প্লাস মাইনাস ছিল m, এই কারণে এটা ডিরেক্টলি বসানো। কিন্তু এখানে প্লাস মাইনাস m বসানো যাবে না। কেন বসানো যাবে না? দেখো এখানে কি চিহ্ন আছে? প্লাস বা মাইনাস, প্লাস আছে এই জন্য প্লাস দিতে হবে আর m দিতে হবে। আচ্ছা ভাই আপনি প্লাস মাইনাস m দিবেন কেন এখানে? কারণ হলো এই আয়নটা দিয়ে আমি পজিটিভ এবং নেগেটিভ দুটাকেই বিন করছি, এই কারণে এখানে প্লাস মাইনাস দেওয়া ছিল। কিন্তু সমাধান করার সময় যদি পজিটিভ আয়ন আসে তাহলে এখানে হবে প্লাস m, যদি নেগেটিভ আয়ন আসে তাহলে হবে মাইনাস m। ঠিক আছে? তাহলে দেখো এখানে প্রথমে এই আয়নে যে প্রোটন সংখ্যা আছে সেটা বসাবো। তাহলে এই আয়নের প্রোটন সংখ্যা কত? মাইনাস, প্রোটন সংখ্যা কত? সরি 20। এরপরে সূত্রের মাইনাস মাইনাস, এরপরে কি চিহ্ন? প্লাস, এরপরে m এর মান হলো এই সংখ্যাটা। প্লাস মাইনাস m দিয়ে বোঝায় যে ওর মাথায় যে চিহ্ন আছে সেটা আগে বসবে, আর যে সংখ্যা আছে সেটা চিহ্নের পরে বসবে। তাহলে এখানে সংখ্যা কত?
এই অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ সংখ্যা হলো 2, এই 2। তাহলে এরপর আমরা মাইনাস করব 20 প্লাস মাইনাসে -2, তাহলে কত হলো 8। কত ইজি না? এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, হোক সেটা এমসিকিউ অথবা সিকিউ। এই কারণে এই টপিকটা ভালো করে বুঝে নিতে হবে। আশা করি তোমরা এটা বুঝছো। এরপরে আমি আরেকটা এক্সাম্পল দেখাই, এটা মিশাই দিচ্ছি, আশা করি এটা তোমরা লিখছো। এরপরে আমরা অ্যানায়নের ক্ষেত্রে দেখব। তাহলে যেমন অক্সিজেনের ক্ষেত্রে আমি তোমাদের দেখাচ্ছি। তখন বললো ভাইয়া পজিটিভ দেখানো হলো কিন্তু নেগেটিভ তো দেখানো না। এই কারণে আমি পজিটিভ নেগেটিভ দুটো দেখাচ্ছি যাতে কোনো কনফিউশন না থাকে। তাহলে প্রোটন সংখ্যা আয়নের ক্ষেত্রে প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা ও নিউট্রন সংখ্যা, এই তিনটা বের করব। আচ্ছা ভাইয়া, এখানে একটা কথা, যে প্রোটন যে হলো পরমাণু, অক্সিজেন আর O2 মাইনাস, এই দুটার মধ্যে পার্থক্য কি? এই অক্সিজেন হলো পরমাণু যার কোনো চার্জ নাই, পরমাণুর কোনো চার্জ নেই, আর আয়নের চার্জ বিদ্যমান। তাহলে ভাই এই দুটোর মধ্যে পার্থক্য তো আছে, কিন্তু কথা হলো প্রোটন সংখ্যা কেন একই হচ্ছে? তো আমি বলি ভাইয়ারা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে পরমাণুর ক্ষেত্রে যে প্রোটন সংখ্যা, তার আয়নটা যেহেতু ওই পরমাণুরই, আয়নটা কার কাছ থেকে তৈরি? এই পরমাণু থেকে তৈরি। এই কারণেই এখানে পরমাণুর প্রোটন সংখ্যা আর আয়নের প্রোটন সংখ্যা কখনো চেঞ্জ হবে না, শুধু পরিবর্তন হবে ইলেকট্রন সংখ্যা। বুঝতে পারছো? তারপরে আমরা এখন এইটার ক্ষেত্রে প্রোটন নিউট্রন, তাহলে বল প্রোটন সংখ্যা কত হবে? প্রোটন সংখ্যা হবে, ওর পায়ের কাছে যে সংখ্যাটা আছে সেটা হবে প্রোটন সংখ্যা, দিলাম। ভাই ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করব? আগের সূত্র, জেড মাইনাস, আমি কি বলছি, যে যদি মাইনাস আসে তাহলে মাইনাস চিহ্ন, মানে এই অংশটা এখানে বসে দিতে হবে, প্রথমে চিহ্ন তারপরে সংখ্যা। তাহলে আমরা কি বললাম, প্রথমে চিহ্ন তারপরে কি সংখ্যা। তবে আমি এখানে এটা লিখতে পারি, সংখ্যা প্রথমে বসাবো না, তাহলে আমরা লিখতে পারি মাইনাস এম, সংখ্যাটাকে আমরা এম ধরে নিলাম। এখন দেখো তারপরে কি হয়, জেড, জেড মানে কি বোঝায়? প্রোটন সংখ্যা বোঝায়। তাহলে প্রোটন সংখ্যা কত আছে? 8। এরপরে সূত্রে মাইনাস, এরপরে ব্র্যাকেট দিলাম, এরপরে কি আছে? মাইনাস আছে। এম বলতে এই সংখ্যাটাকে বোঝানো হয়, এম বলতে এই সংখ্যা কত আছে? অবশ্যই দেখতে পাচ্ছ এখানে 2 আছে। তাহলে 8 মাইনাস এ প্লাস 2 ইজ ইকুয়াল টু 10। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস, প্রোটন যখন ক্যাটায়ন আসে বা প্লাস চার্জ যুক্ত আয়ন আসে, তখন ইলেকট্রন সংখ্যা কমে যায়। দেখো এই প্রোটন সংখ্যা আমরা জানি, একটা পরমাণুর প্রোটন সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যাও তত। তাহলে এই পরমাণুর প্রোটন সংখ্যা কত? 20, ইলেকট্রন সংখ্যাও 20। কিন্তু আয়ন হওয়ার ফলে ইলেকট্রন হয়ে গেল কত? 18। আর অ্যানায়নের ক্ষেত্রে ইলেকট্রন বাড়ে। দেখো এই ইলেকট্রন ছিল 8 বা 8, পরে ইলেকট্রন হয়ে গেল কয়টি? 10। তাহলে এটাই মনে রাখবো, যে যখন ইলেকট্রন ত্যাগ করে তখন ইলেকট্রন কমে যায়, ফলে প্লাস চার্জ হয়, আর যখন ইলেকট্রন গ্রহণ করে তখন ইলেকট্রন বৃদ্ধি পায়, ফলে মাইনাস চার্জ হয়। আচ্ছা ভাইয়ার, এখানে একটা চমৎকার কথা আছে, সেটা হলো ম্যাথের ক্ষেত্রে প্লাস মানে আছে আর মাইনাস মানে নাই, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে, বিশেষ করে কেমিস্ট্রির ক্ষেত্রে প্লাস মানে নাই আর মাইনাস মানে আছে। এই জিনিসটা মনে রাখবে। তাহলে নিউট্রন সংখ্যা কিভাবে বের করব? নিউট্রন সংখ্যা হলো, বললাম যে পায়ে বাম পাশে মাথায় যে সংখ্যা সেটা আগে, আর পায়ে যে সংখ্যা সেটা পরে, মাঝখানে মাইনাস দিতে হবে। তাহলে মাইনাস করলে কত দাঁড়াচ্ছে? আশা করি বুঝছো তোমরা। এভাবেই আমরা পজিটিভ এবং নেগেটিভ আয়নের ক্ষেত্রে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন সংখ্যা নির্ণয় করতে পারবো। তো তোমাদের দুটি হোমওয়ার্ক দিই, এটা তোমরা আমাকে আনসার কমেন্টে লিখে দেখাবো। যেমন আমি দিলাম, ধরো পি একটা প্রতীক,
যে প্রতীকে x আছে আর এখানে হলো x প্লাস 1, এখানে হলো 2 প্লাস, তাহলে এর প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা হিসাব করো। হিসাব করবে এটা একটা। আর একটা হলো ধরো সালফারের ক্ষেত্রে একই কোশ্চেন, সেম কোশ্চেনই হবে। সালফারের ক্ষেত্রেও প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা হিসাব করো। প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা হিসাব করো। এই দুটো তোমাদের কাজ দেওয়া থাকলো যে তোমরা এখান থেকে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন সালফারের এবং এই যে প্রতীকটা দেওয়া আছে এইটা, এই দুটো প্রতীকে বের করবা। তো আজকে এ পর্যন্তই প্রিয় শিক্ষার্থীরা, বাকি অংশটুকু নেক্সট ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।